আমার খুব ভয় হচ্ছে। ভাইয়ের এমন আচরণ আমায় খুব ভাবাচ্ছে। ভাই হয়ে বোনের প্রতি অন্যায় করছে না তো? যাকে চোখ বন্ধ করে ভরসা করি, যার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিয়েছে, সে আমার বোনকে আর আমায় ঠকাবে না তো? আবিরের ভ্রু কুচকে আসে, দু ভ্রুর মাঝে কয়েক স্তর ভাঁজ পড়ে। গুরু গম্ভীর কণ্ঠে বলে, কি সব বাজে কথা বলছিস? অনেক হয়েছে, এবার থাম। তানভীর পুনরায় উচ্চস্বরে বলে, কেন থামবো? আমি কি এমন বাজে কথা বলছে? তুমি বেশ কিছুদিন যাবত আমার বোনকে ইগনোর করছো। কি ভাবছো আমি দেখি না? আমাকে কিছু শেয়ার করো না, নিজের মর্জি মতো চলো। 3 দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গেছে। এত এত কল দিলাম, রিসিভ করার প্রয়োজন মনে করোনি? একটা সময় পর্যন্ত যে আবির ভাইয়া বলতো আমার বোনের চোখে নিজের ধ্বংস দেখে, সে এখন আমার বোনের হাস্যোজ্জ্বল জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সত্যি করে বলো, আমার বোনের থেকেও তোমার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে তো অবহেলা করছো? নাকি তোমার জীবনে নতুন কোনো রমণের আগমন ঘটেছে যে আমার বোনের থেকেও? তানভীর কথা সম্পূর্ণ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, আমার চোখে থেকে ভয়ঙ্কর সুন্দরী হলো আমার মেয়ে। এই টল্লাতে লক্ষ কোটি সুন্দরীর ভিড়ে আবিরের দৃষ্টিতে আটকায়। নিষ্ঠুর পৃথিবীতে তার মোহচ্ছন্নতা ব্যতীত আবিরকে ধ্বংস করার কোনো অস্ত্র এখনো আবিষ্কার হয়নি। শেষবারের মতো বলছি, কান খুলে শোন। তোর বোনেই আমার জীবনের একমাত্র নার। তোর বোনেই আমার জীবনের একমাত্র রমণী, যার আগে পরে ভুলক্রমে কোনো মেয়ে আমার জীবনে আসেনি আর আসবেও না। তোর বোন ছিল, আছে আর সারা জীবন পাশে থাকবেই। এক আবিরের প্রাণ, এক মেঘেতে নিবদ্ধ। যদি তাই হয় তবে আমার বোনের প্রতি এত অবহেলা কেন? আমার বোনকে কি অবহেলা করবে এটা আমি কখনো সহ্য করব না। সে যদি সাজ্জাতুল খান আবিরও হয়, তাও আই ডোন্ট কেয়ার। আবির ভ্রু উঁচিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তানভীর যে তাকে ঠান্ডা হুমকি দিচ্ছে আবির খুব ভালোই বুঝতে পারছে, তাই এভাবে চেয়ে আছে। ভাই হিসেবে আমি চাইবো না? ভাই হিসেবে কি আমি চাইবো না যে আমার বোন সবসময় হাসি খুশি থাক? এটা কি আমার অপরাধ? আবির নিজের চেয়ারে হেলান দিয়ে বসে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, আমার তোর বোনকে অবহেলা করার জন্য তোর বোনই দায়ী। ওকে আমি যতটা সম্ভব আগলে রাখি। ভার্সিটিতে ওঠার পর থেকে সব রকম স্বাধীনতা দিচ্ছি, শুধুমাত্র তোর বোনকে খুশি রাখার জন্য। ড্রাইভার আঙ্কেল প্রায় 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিটের মতো তোর বোনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। তোর বোন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়। আঙ্কেল ডাকতে গেলে ওর মন খারাপ হবে, তাই আঙ্কেলকে বলে দিয়েছি যতক্ষণ সময় লাগুক না কেন উনি যেন কখনো ওকে না ডাকে। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে। তোর বোনের অবহেলা দেখতে তোর কষ্ট হচ্ছে, অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করতে তখন আমার খারাপ লাগে না? যেখানে তোর বোনের ঠোঁটে হাসি না থাকলে আমার বুক চিনচিনে ব্যথা শুরু হয়ে যায়। যার হাসিতে আবির বাসে, তার হাসি না দেখে আবির বাঁচবে কেমন করে? কি হয়েছে? মাইশা আপুর বিয়ের সময় তুই না করা সত্ত্বেও আমি জোর করেই ওকে নিয়ে আসছিলাম, যাতে মালা তোর বোনের মাথায় আজে বাজে কথা না ঢুকাতে পারে। ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য ওয়েট করতে বলছিলাম। তোর বোনের হাতে মেহেদি নষ্ট করেছি, মন খারাপ করেছিল। ভাবলাম মেহেদি মুছার বিষয়টা ওকে বুঝিয়ে বলবো, অথচ তোর বোনের অপেক্ষা করার ধৈর্যই হয়নি। বন্ধুদের সাথে খেতে চলে গেছে। যা ভেবেছিলাম ওকে বুঝিয়ে বলবো, ওর আসনের কথা বলতে ইচ্ছা হয়নি। তারপর আরেকদিন ফেসবুকে ঢুকতে তোর বোনের পোস্ট সামনে আসে, যেখানে তামিম আর মিনাজের উল্টোপাল্টা কমেন্ট দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। স্বাধীনতা দিয়েছি বলে ওই ছেলেগুলোকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলবে, একবার ভাবার প্রয়োজন বোধ করেনি? ওই দিন বাসায় যাওয়ার পর তোর বোন কী যেন বলতে আসছিল, আমি এক প্রকার রেগে কথা বলেছিলাম। এতে তোর বোন রেগে গেছে। এরপর রাতে তোদের বাপ ছেলে কথোপকথন শুনে আমার মেজাজ আরও খারাপ হয়ে গিয়েছিল। তোর বাপ যেভাবে মেয়ের শ্বশুরবাড়ি সুখের কথা বলছিলেন তা সহ্য করতে পারেনি, তাই চলে আসছিলাম। 5 দিন থাকলে কাজ মোটামুটি গুছোতে পারতাম। নতুন বছর শুরু হচ্ছে, ভেবেছিলাম 12টায় তোর বোনকে কল দিয়ে একটু কথা বলে নিব, কিন্তু 10টার দিকে দেখি তোর বোন অনেকগুলো কল দিয়েছে। কল ব্যাক করতেই শুনে কান্না করছে। কিসের কাজ কিসের সব ফেলে দিয়ে বাসায় গিয়েছি। তোর বোনের অভিমান ভাঙানোর সুযোগটাও পেলাম না। হুট করে মালা কল দিয়েছি, দুর্ভাগ্যক্রমে তোর বোন সেই কল দেখে ফেলেছে আর তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেই থেকে তোর বোন আমায় দেখলে রেগে ফুঁসতে থাকে। এতে আমার কি দোষ বল? মালাকে কি আমি বলেছিলাম আমায় কল দিয়ে আমার রোমান্টিক মুডটা 14টা বাজিয়ে দেয়? তাহলে কার দোষ? আর মারার কি লাজ লজ্জা বলতে কিছু নাই?
বিয়ের দিন তো তুই সামনে ছিলি, যা যা ঘটেছে সবটাই তো সচকে দেখা। এখন মালা যদি লজ্জা না থাকে তো আমি কি করবো বল? মালা কেন কল দিছিল? জানি না, কথা হয়নি। ফোনটা দাও। আমার ফোন? হ্যাঁ। কেন? তুমি যা বলছো তা সত্যি কিনা দেখি। মানে তুইও কি তোর বোনের মতো আমায় অবিশ্বাস করছিস? বিশ্বাস অবিশ্বাস কিছু না। আমার বোন যতদিন তোমার উপর অধিকার দেখাতে পারবে না ততদিন আমাকে সে দায়িত্ব পালন করতে হবে। যদি একটু এদিক সেদিক পাই তাহলে বোনকে দিব না। আবির ফোন বের করে তানভীরের সামনে টেবিলে রেখে রাগী স্বরে বলল, নে ফোন নে, যা পরীক্ষা করার কর, কিন্তু বারবার তোর বোনকে টেনে আমায় থেট দিবি না। তোর বোন আমারই মানে আমারই, বেশি করলে ওটা কিডন্যাপ করে বিয়ে করে ফেলবো। তানভীর হেসে ফোনটা হাতে নিল। হোম স্ক্রিনে মেঘের ছবি দেওয়া। তানভীর আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, প্লিজ ভাই, একটা ফাইল ছাড়া যা দেখা দেখ। তানভীর ঠাট্টার স্বরে বলল, কেন, কি আছে এই ফাইলে? দেখতে হচ্ছে তো। তোর বোনের আর আমার ছবি আছে, যা দেখে আয়। ছবি দেখে লজ্জায় পড়লে আমি দেয় না। তানভীর 1 মিনিটে ফোন আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল। বোনের সাথে কথা বলো। আবির ফোনের স্ক্রিনে তাকাতেই নাম ভেসে উঠেছে হৃদয় হরণী। কয়েক সেকেন্ড হয়ে গেছে, কল রিসিভ হয়েছে। আবির কল কানে ধরতে ধরতে তানভীরের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। এভাবে মেঘকে কল দেয় খুব অস্বস্তিতে পড়ে গেছে সে। ফোন কানে ধরে খুব স্বাভাবিক কণ্ঠে আবির প্রশ্ন করল। কি করছিস? মেঘের রাগান্বিত কণ্ঠের জবাব, ঘাস কাটি। মানে? শুয়ে আছি। খাইছিস? ভাইয়া ট্রিট দিয়েছে, জানেন না? জানি। তাহলে জিজ্ঞেস করছেন কেন? এমনি। কল দিয়েছেন কেন? দিতে পারি না? অবশ্যই পারেন, কিন্তু আমায় কল দিতে হবে না। রাখছি, ঘুমাবো। মেঘ কল কেটে দিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, দেখছিস, এজন্যই কথা বলে না। ও যে ছেলের সাথে মিশছে ঘুরছে সে দেখে সমস্যা নেই। আমায় কেন মালা কল দিয়েছে? এই যদি এখনো এমন করতেছে, এই হলো মেজাতি। নিজের বেলায় 16 আনাতে 16 আনাই লাগবে, আর অন্যের বেলায় 2 আনা ভেস্তে যাক। তানভীর আর রাকিব দুজনেই সশব্দে হাসছে। দু ভাইয়ের কথোপকথনে রাকিব এতক্ষণ নীরব দর্শক ছিল। দুই ভাই রাগারাগি করবে, একটু পরেই মিলে যাবে। এটা অনেক পুরনো ঘটনা। অনেকক্ষণ আগেই কফি আর নাস্তা নিয়ে আসছে। মালাটাও রাকিবকে দিয়ে গিয়েছিল, কিন্তু ওদের কথা কাটাকাটি দেখে রাকিব ফুলের মালাটা পাশেই রেখে দিয়েছিল। তানভীরের মেজাজ এখন অনেকটাই শান্ত। সে আপন মনে কফি খাচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করল, তুই এখানে কেন আসলি বলতো? তামিমকে মারতে তিনি তার জন্য? অথচ 1 ঘন্টা যাবত তোর বোনকে নিয়ে ঝগড়া করছিস। এখন তুই ভাব তোর রাগ কেমন। লজিক থাকুক আর না থাকুক, রাগ উঠেছে মানে চিল্লাতে হবে। তানভীর ভারী কণ্ঠে পুনরায় হুঙ্কার দিল, তুমি অনুমতি দিলে এখনই ছেলেকে মাটিতে পুঁতে রেখে আসবো। তাতে কী লাভ হবে শুনি? আমি পুরো ঘটনা জানি। তুই যা বলেছিস সেটা বুঝেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে তোর উনি। তোর ওনার ব্যাপারে যতটুকু তথ্য আমি পেয়েছি, উনি খুব বাস্তববাদী একজন মানুষ আর খুবই স্ট্রিক্ট। তোর বোন যদি ঠিক আছে, তবে আমি তাকে সামনে রাখার ক্ষমতা রাখি, কিন্তু তোর যা অবস্থা, রাগ উঠলে লজিক বেলজিক যেভাবে একাকার করে ফেলিস। থাক, আর কিছু বললাম না। এখন মূল ঘটনায় আসি। তোর ওনাকে তামিম প্রপোজ করেছে। উনি যদি স্ট্রং মেন্টালিটির মেয়ে না হতো, উনি মুখের উপর রিজেক্ট করতে পারতো না। সময় নিত, ভাবতো, পরে নিয়ে বিনিয়ে না করতো। এখন এই ঝামেলা বিভিন্ন ঘটনায় তুই গিয়ে হুট করে ওই ছেলেকে পেটালি। এতে আরও কিছু হোক বা না হোক, বন্যার সামনে তোর ইমেজটা নষ্ট হবে। তুই রাজনীতি করিস, এটা অলরেডি একটা নেগেটিভ ইস্যু। এখন এভাবে মারপিট করলে অবশ্যই বন্যার কানে যাবে, তোর প্রতি তার নেগেটিভ চিন্তা ভাবনা বাড়বে। এখন তো কথা বলে, পরে দেখবি তোকে দেখলে কথাও বলবে না। এখন প্রপোজ করতে গেলে জীবনে অ্যাকসেপ্ট করবে না, বরং সম্পর্ক আরও নষ্ট হবে। আমি চাই না তুই একই ধাক্কা 2বার খাস। প্রথমবার তুই ভুল করেছিলি না, তবু কষ্ট তুই বেশি পাইছিস। এত বছর পর নতুন করে কারো প্রতি ইমোশন আসছে, ইমোশনটা ধরে রাখিস। ভুল রাস্তায় পা বাড়ানোর আগে অন্তপক্ষে 10 বার ভাবিস। আর ওই ছেলে যদি বাড়াবাড়ি করতে আসে, তখন বিষয়টা আমি দেখব। তবুও তুই কিছু করিস না প্লিজ। তুই যেমন তোর বোনের খুশি দেখতে চাস, তেমনি আমিও তোদের দুজনের খুশি দেখতে চাই। ভুলে যাস না, আমরা সবাই এক মায়া বন্ধনে আবদ্ধ। আমার কিছু হলে যেমন তুই কষ্ট পাবি, তোর কিছু হলে তেমন তোর বোন কষ্ট পাবে। আর তোর বোনের কিছু হলে তো আমি শেষ হয়ে যাব রে। প্লিজ ভাইয়া, এভাবে বলো না। কারোর কিচ্ছু হবে না ইনশাল্লাহ। কত সাথে স্বপ্ন পূরণ করা বাকি, প্রাপ্তির খাতা যে এখনো শূন্য। জীবনের সফলতা, প্রেম, বিয়ে কিছুই তো হলো না। এই জীবনে কি পেলাম আমি?
আমার কতদিনের ইচ্ছে মামা ডাক শোনার, সে ইচ্ছেটাও তো কেউ পূরণ করছে না। তানভীরের কথা শুনে আবির শুকনো মুখে বিষম খেলো। রাকিব তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কোনো রকমে একটু পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল, তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে। আবিরের কথা শুনে তানভীর পুরোই বেকুব হয়ে গেছে। আবিরের সিরিয়াস মুড ঠিক করতে তানভীর মজা করেছিল। আবির যে এমন কথা বলবে এটা সে ভাবতেই পারেনি। রাকিব ঠাট্টার স্বরে বলল, প্রেম বিয়ের খবর নেই, ডিরেক্ট বাপ হওয়ার ধান্দা। আবির রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে জানালো, সবাই তো সিরিয়াল মেনটেন করেই করে, আমি বরং উল্টা করলাম, শুধু আমার বউটা রাজি হলেই হবে। তানভীর আর রাকিব দুজনাই হাসছে, সেই সাথে আবিরও। বেশ কিছুক্ষণ চলল এসব ফাজলামো। আবিরের জুনিয়র তানভীরকে মামা ডাকবে নাকি চাচ্চু সেই নিয়েও আলাপচারিতা চলল। খানিকক্ষণ বাদে তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করল, ভাইয়া, বন্যা কি আমার জন্য ঠিকঠাক? আমি আবারও ভুল পথে পা করাচ্ছি না তো? দেখ ভাই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল তা বলার ক্ষমতা আমার নেই। বনামেটা খুব ভালো একটা মেয়ে, এই কথায় কোনো ভুল নেই, কিন্তু তোকে আর একটু সাবধান হতে হবে। আমি জানি তুই ওর জন্য নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছিস, তারপরে একটু কেয়ারফুল থাকিস। রেগে গেলে যে উল্টোপাল্টা আচরণ করিস সেটা প্রভাব যেন কোনোভাবেই তার উপর না পড়ে। প্রয়োজনে অপ্রয়োজনে একটু খোঁজখবর নিবি। জানিস তো, মেয়েরা সুদর্শন পুরুষের থেকে দায়িত্বশীল পুরুষের প্রেমে বেশি পড়ে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, দুই ভাইয়ের কথা ফোরাচ্ছে না। এর মধ্যে ফুপ্পি আব্বিরকে কল দিয়েছিল। দুই ভাই ফুপ্পির সঙ্গে কথা বলেছে। আবির আর তানভীর যত ব্যস্তই থাকুক না কেন, সপ্তাহে অন্তত পক্ষে একদিন হলেও ফুপ্পির সাথে দেখা করে আসে। আসিফ ভাইয়া এখনও দেশে ফেরেনি, তবুও জান্নাতের একাই দুই বাড়িতে যাতায়াত করতে হয়। একদিকে এর রাকিবদের একমাত্র বোন, অন্যদিকে ওই বাড়ির বড় বউ। জান্নাত সবারই খুব আদরের, বিশেষ করে মাহমুদা খানের চোখের মণি। শাশুড়ি সর্বক্ষণ বৌমাকে চোখে হারায়। বিকেলে খাওয়া দাওয়া করার সময় তানভীর কৌতূহল নিয়ে প্রশ্ন করল, ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? কি কথা? 3 দিন তুমি কোথায় ছিলে? তাকে নিয়ে যাবে না? নিজে দেখে আসছিস, কোথায় ছিলি? আচ্ছা। অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানভীর অফিসেই ছিল। যতটুকু পেরেছে নিজেও হেল্প করেছে। অফিস শেষে রাকিব সহ তানভীর আর আবির ঘুরতে বেরিয়েছে। সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় 8টার দিকে। মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে সোফার সামনে রাখা টি টেবিলে ঠিক মেঘের সামনে রাখলো। মেঘ চকলেটের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমি খাবো না চকলেট। আবিরের ভারী কণ্ঠের জবাব। না খেলে ফেলে দে। মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক চেয়ে রইল, পরক্ষণেই নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তখনই রুম থেকে আদি আসছে। ফ্লোরে চকলেট পড়ে আছে দেখে চকলেট হাতে নিয়ে মেঘের কাছে ছুটে এসে প্রশ্ন করে, মেঘাপু, চকলেটটা কার? খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল। থ্যাংক ইউ মেঘাপু। বলেই আদি চকলেটের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে রুমের দিকে চলে গেছে। আবির উপর থেকে সেটা দেখে নিজেও রুমে ঢুকে গেছে। মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে, যা বলবে তাই করবে। কোনো কিছু খাবে না বললে দুনিয়া উল্টে গেলেও খাবে না। আবার কোনো জিনিস লাগবে মানে লাগবেই। মালার প্রতি তার রাগ অনেক দিন যাবৎ। ওই দিন রাতে কল দেওয়ার পর থেকেই সেই রাগ এখন কন্ট্রোলহীন হয়ে গেছে। রাত 12টার পর কোনো মেয়ে কারণ ছাড়া কোনো ছেলেকে কল দেয় না। যদি এমনটাও হয় যে আবির মালাকে পছন্দ করে না, এমনকি তার হাতে আশিক নামটাও আবিরই লিখিয়েছে, তবে কেন মালা আবারও আবিরকে কল দিবে? আর আবিরই বা কেন মালাকে ব্লক করছে না? মূলত এই জিদেই মেঘ এমন আচরণ করছে। 9:30 নাগাদ তানভীর বন্যার নাম্বারে কল দিয়েছে। 2বারের বেলায় কলটা রিসিভ হলো। বন্যার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। তানভীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করলো, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো, কেন? তোমায় কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তা এখনই তোকে অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে করো নি? বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে। আরো 2 ঘন্টা আগেই দেখেছে তানভীর রিকোয়েস্ট পাঠিয়েছে। এমনকি তানভীরের আইডি ঘুরেও দেখেছে। বন্যা ইচ্ছে করে অ্যাকসেপ্ট করেনি। এমনিতে যেভাবে শাসন করে, সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে সবকিছুতে নজরদারি করবে এই ভয়ে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এভাবে কল দেওয়াতে বন্যা তাড়াতাড়ি গিয়ে অ্যাকসেপ্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর তানভীর আবারও কল করেছে। কল রিসিভ করতেও বন্যার এখন হাত কাঁপছে। ভয়ে ভয়ে রিসিভ করেছে। তানভীর এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কল কেটেছে কেন? একসেপ্ট করেছি। ওকে, কোথায় আছো? নানু বাড়িতে। তোমার নানু কেমন আছেন? এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ। রাতে খেয়েছো? জি, আপনি? হ্যাঁ। আচ্ছা রাখি এখন। এই শোনো। জি ভাইয়া। ও সরি, মুখ ফুসকে বেরিয়ে গেছে, বলুন। আই এম সরি,
দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একেবারেই উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ, ম্যাচে একটু গরম ছিল। বন্যার অক্ষিযুগল প্রশস্ত হয়ে গেছে, হা হয়ে রুমের দেয়ালে চেয়ে আছে। স্বয়ং তানভীর খান তাকে সরি বলেছে, এটাও ভাবা যায়। ছোট থেকে মেঘ আর বন্যা তানভীরের কম ধমক খায়নি, সেসব এখন অতীত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে দুজনেই এখন ভার্সিটির স্টুডেন্ট। মেঘ আর বন্যার আচরণে যেমন পরিবর্তন এসেছে, তেমনি তানভীরের আচরণে অনেক পরিবর্তন এসেছে। তবে আজকে সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয়। তানভীরের সঙ্গে কথা শেষ করে মেঘকে কল দিয়েছে। জানিস, তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। তোকে আগেই বলেছি আমার ভাইয়ের মতো মানুষ হয় না, রাগী হলেও মন ফ্রেশ। কিসের ফ্রেশ? হ্যাঁ, তোর ভাইয়ের আড়িতে ঢুকেছিলাম, লাস্ট কয়েকদিনের পোস্ট পড়ে আমি এখন কোমাতে যাওয়ার রাস্তা খুঁজছি। ওরা কেন? এক একটা স্ট্যাটাস দিয়েছে, লাইনগুলো পড়েই আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আর এই স্ট্যাটাসের মানে তো বহু দূরের বিষয়। এটা আমার ভাইয়ের একার সমস্যা না, আমার মনে হয় এটা ভাইয়ের ব্রেনের সমস্যা। মাঝে মাঝে আবির ভাইয়াও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন, আমার এক কান দিয়ে ঢোকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়, হাঁকা মাথা কিছুই বুঝি না। আবির ভাই এটা জানি না, তবে আমার মনে হয় কি জানিস, তোর ভাই হয়তো প্রেমে ছাকা খেয়েছে। আজকে দুপুরেও দেখলি না, রেগেছিল, কতবার ফোন করতে করতে উঠে গেল। বিশ্বাস না করলে তুই নিজেই ওনার স্ট্যাটাসগুলো দেখিস। মেঘের হাসি মুখে অন্ধকার ছেয়ে গেছে, খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা। বন্যা পুনরায় বলল, আমার আসতে কয়দিন দেরি হবে, তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিক মতো করিস। মেঘ আচ্ছা বলে কল কেটে দিয়েছে। তার মাথায় বন্যার বলা কথাটাই ঘুরছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডি চেক করলো। বেশ কয়েকটা পোস্টে আবির ভাই আর রাকিব ভাইয়াদের কমেন্টও আছে। মেঘ সেসব কমেন্টও পড়েছে বিষয়টা বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মেঘের শরীর ঘামছে, চোখে মুখে চিন্তার ছাপ। ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীরের রুম পর্যন্ত আসছে, দরজা ভেতর থেকে লাগানো। রুমে কম সাউন্ডে গান বাজতেছে। একাকী মন আজ নির্বিবাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খুঁজে ঠিকানা আকাশে, মেঘ মানে বোঝো কিনা। গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে, কিছু ভেবে দু কদম পিছিয়ে গেছে। ডাকবে কিনা বুঝতে পারছে না। মনে অশান্তির ঝড় চলছে। চলে যেতে নিয়ে পুনরায় এসে দরজায় ডাকলো। ভেতর থেকে তানভীর প্রশ্ন করে, কে? আমি, দরজাটা খোলো। তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মেঘ তানভীরকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝখানে ফ্যানের নিচে বসেছে। মেঘের এমন আচরণে তানভীর একটু অবাক হয়েছে। মেঘের দিকে তাকিয়ে শুধালো, এত রাতে তুই এখানে? কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আমার না, তোমার। তানভীর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বন্যা নিশ্চয়ই মেঘকে কিছু বলছে আর তার জন্যে মেঘ এসেছে। মেঘ হঠাৎই গুরু গম্ভীর স্বরে প্রশ্ন করে, তুমি এমন ছ্যাঁকা খাওয়া গান শুনছিলা কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, গানটা ভালো লাগে তাই শুনছিলাম। এসব গান তারাই শোনে যাদের মনে অনেক দুঃখ। তোমার মনে কিসের দুঃখ বলো? কে তোমায় কি বলছে? তানভীর মৃদু হেসে জবাব দেয়, আমায় আবার কে কি বলবে? কিছু হয়নি আমার, টেনশন করিস না। টেনশন তো করতেই হবে, দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছি। বাই এনি চান্স তোমার কি তার সঙ্গে কথা দেখা হয়েছিল? কার সঙ্গে? তোমার অতীত, যার জন্য তুমি এখনো এসব গান শুনতেছো। মাথা নষ্ট হয়েছে তোর? আমি কাউকে মিস করে সব গান শুনছি না, আর কারোর সঙ্গে আমার দেখাও হয়নি। তুই অযথাই চিন্তা করছিস। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ তা আমি জানি না, আর কোনোদিন যেন তোমায় ছ্যাঁকা খাওয়া গান শুনতে না দেখি। যদি আমার কথা না মানো তবে আব্বু, বড় আব্বু সবাইকে বিচার দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন আজেবাজে চিন্তা বাদ দে। শুধু শুধু চিন্তা করে চেহারাটাকে বেতের মতো করেছিস। ঘুমা গিয়ে। উঠে যেতে নিবে হঠাৎই মেঘ থমকে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ভাইয়া শোনো, কোনোদিন যদি ভুলক্রমে ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা। তুমি না পারলে আমায় বইলো, আমি দিবনে। প্রয়োজনে আমার 15-20টা বান্ধবী নিয়ে যাব, সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ। আর শোনো, থাপ্পড় কিন্তু এক গালেই দিবা, তাহলে ওই মেয়ের আর জীবনে বিয়ে হবে না। মেঘের কথা শুনে তানভীর নিঃশব্দে হাসছে, কিন্তু মেঘের চোখ রাগে জ্বলছে। আচমকায় দরজা থেকে আবির বলে ওঠে, আলী আহমেদ খান, মোজাম্মেল খান এখন কোথায়? ওনাদের এই আদরের মেয়ের রূপ তারা কি দেখে না? তাদের মতে আবির গুন্ডা আর মেঘ একমাত্র লক্ষ্মী, তাই না? আমিও ভিডিও করে রেখেছি, আরেকদিন আমার কিছু বললে আমি দেখিয়ে দেব তাদের লক্ষ্মী মেয়ে কোন লেভেলের গুন্ডি। মেঘ চোখ গোল গোল করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মিটিমিটি হাসছে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, ডিলিট করুন ভিডিও। আগে এক কাপ কফি নিয়ে আয়, তারপর ভেবে দেখব।
আমি কফি করতে পারি না। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, আমি কেন কফি করব? রাত 12টার পরে যার সাথে কথা বলেন তাকে বলতে পারেন না? আবির কোমল কণ্ঠে বলল। পারি না বললে হবে, শিখতে হবে তো। আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। মেঘের ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে চাচ্ছে। আবির পুনরায় ডেকে উঠল। সাবধানে, হাত পুড়িয়ে না আবার। আবির তানভীরের সাথে 2 মিনিট কথা বলে দ্রুত নিচে আসছে। মেঘ ততক্ষণে গ্যাসে পানি গরম দিয়েছে মাত্র। আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা আমি করতেছি। আপনি যদি করবেন তবে আমায় পাঠাইলেন কেন? তোর কিছু বললে তো ভয় লাগে, যদি হাত পা পুড়ে ফেলিস তাহলে তো জীবনের জন্য আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটা ডিলিট করুন। ভিডিও করে নি, ডিলিট করব। মানে আপনি আমার সাথে ফজলম করছেন? জি ম্যাম। মেঘ রাগে আবিরের মুখের পানে চেয়ে আছে। আবির মুচকি হেসে শুধালো। রাগ করেছেন? মেঘ রাগে ফুঁসছে। আবির পুনরায় বলল, রাগটা কি একটু কমানো যায় না? মেঘের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে গজগজ করতে করতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।